আসসালামু আলাইকুম। ইলেকশন শুরু হয়ে গেছে। জি, মহা ধুমধাম ইলেকশন শুরু হয়ে গেছে। সেইখানে যারা খবর রাখেন তারা খবর পাইছেন যে কি অবস্থা ইলেকশন নিয়ে। না না না, দেশীয় ইলেকশন না, জাতীয় ইলেকশন না, ডাকসুর নির্বাচন শুরু হয়ে গেছে। বন্ধুরা, আজকে ছিল মনোনয়ন পত্র সাবমিট করবার শেষ দিন। হ্যাঁ, ঢাকা ইউনিভার্সিটির ইলেকশন মানে ডাকসুর ইলেকশন, এটা একটা বিরাট ব্যাপার। বাংলাদেশের 18 কোটি মানুষ এই ডাকসুর ইলেকশনের দিকে কিন্তু তাকায় থাকে। আমরা দেখছি এই ডাকসুর ইলেকশন অলওয়েজ মানে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয় এবং এখানে কোনো কারো চাপ থাকে না। এর প্রমাণ হলো আওয়ামী লীগের সময় ছাত্রলীগকে টেক্কা দিয়া ওই যে ভিপি নূর ঢাকা ইউনিভার্সিটির ডাকসুর সভাপতি হয়েছিল। তার মানে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন সেখানে হয়, সেখানে কোনো রকম দুই নাম্বারই হয় বলে আমাদের জানা নাই। তাহলে আর নূর কোনোদিন ভিপি হইতে পারতো না। এবং ডাকসুর ইলেকশনে যে ভিপি হয় বা যে জিএস হয়, সে হয়ে বাংলাদেশের একটা হিরো। কারণ ডাকসু এমন একটা জায়গা বা ঢাকা ইউনিভার্সিটি এমন একটা জায়গা যেটার থেকে আমরা সারা জীবন দেখে আসছি ভাই। সমস্ত আন্দোলন, সমস্ত বড় বড় আন্দোলনগুলা এইখান থেকেই শুরু হয় এবং এই ডাকসুর নির্বাচনে যারা পাশ করে তারা হয়ে যায় ন্যাশনাল হিরো। এবং এইটাও সত্য কথা যে যারা এখানে নির্বাচিত হয়ে ভিপি বা জিএস হয় তারা একসময় জাতীয় সংসদে যায়, জাতীয় সংসদে যাইবার প্রক্রিয়া হয়। কারণ কি, এরা আসলে রাজনীতি বোঝে এবং এরা এমন একটা জায়গার থেকে ইলেকশন করে পাশ করে আসে যেটা বাংলাদেশের না, প্রাচ্যের অক্সফোর্ড বলে খ্যাত ঢাকা ইউনিভার্সিটি। এখানে কিন্তু আলতু ফালতু মানুষ বা আলতু ফালতু স্টুডেন্টরা পড়াশোনা করে না, বা ওইখানে আপনি ধাপ্পাবাজি করে পাশ করতে পারবেন না। এই যে 39,000 স্টুডেন্ট আছে, 39,000 ভোটার আছে, এরা সব জ্ঞানী, গুণী, শিক্ষিত, মার্জিত, ভদ্র। যে দলই করুক তাদের মধ্যে দেশপ্রেমটা আছে, এটা অস্বীকার করবার কোনো উপায় নেই। তো এই ইলেকশনে এইবার অনেক কথাই শোনা যাচ্ছে, অনেকগুলো দল এই ইলেকশনে অংশগ্রহণ করতেছে। এর মধ্যে ধরেন ছাত্র শিবিরের পরে ছাত্র দল, বাংলাদেশ সবচেয়ে বড় রাজনৈতিক দল, বিএনপির অঙ্গ সংগঠন, ইসলামী আন্দোলনের অঙ্গ সংগঠন, তাছাড়া আছে ছাত্র ইউনিয়নের একটা কম্বাইন্ড মানে একটা মানে জোট দল, তারপরে আছে উমামা ফাতেমা, যার কথা মনে আছে এই যে বৈষম্য বিরোধী আন্দোলন থেকে বাইরে গেল, উনি নিউট্রালভাবে দাঁড়াইছেন। তারপরে বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্যে জড়িত যারা ছিল তারা একটা দল। এরকম অনেকগুলা দল। কিন্তু আলোচনায় কারা? আলোচনায় আছে মাত্র 3টা দল। 1 নম্বর হলো ছাত্র দল, 2 নম্বর হলো ছাত্র শিবির, 3 নম্বর হলো ছাত্র ইউনিয়নের সেই সমন্বয় দলগুলা। এখন কার পজিশন কেমন, এইখানে পাশ করবে কে? পাশ করার আগে আমি একটু যদি এইভাবে বলি যে দেখেন, এই যে ছাত্র দল বলেন যেটা বিএনপির অঙ্গ সংগঠন, বা আপনার ছাত্রলীগ বলেন যেটা আওয়ামী লীগের অঙ্গ সংগঠন ছিল, তারা ছাত্র রাজনীতি করতে যায় যা করছে এটা নিয়ে নতুন করে কিছু বলার নাই। ছাত্রলীগ বাংলাদেশে কি কি কাজ করছে, কি কি অপকর্ম করছে, কি কি সুকর্ম করছে, এইটা নিয়ে যদি ফিরিস্তি টানতে যাই না, তাহলে মানে পুরা কন্টেন্টই শেষ হয়ে যাব। ইভেন কি ছাত্র দলের কি ভূমিকা ছিল এটাও আমরা সবাই জানি। আবার যদি ধরেন শিবির কি করছে, শিবির এমন একটা দল যে ছাত্র রাজনীতির পাশাপাশি ওরা ওদের কর্মাদি সম্পাদন করত, ওরা চাকরি করত, বা ওরা পড়াশোনা করত, বা ওরা টিউশনি করত, পাশাপাশি রাজনীতি করত। সেটা শিবিরের সাথী হোক, শিবিরের মেম্বার হোক, যেই হোক, এদের মধ্যে কিন্তু দুর্নীতিটা আপনি পাবেন না, যেটা আপনি অন্যান্য ছাত্র সংগঠনের মধ্যে পাবেন। এইটা নিয়ে কোনো রকম বিতর্ক নাই যে যখন অন্য ছাত্রদল বা ছাত্রলীগ বা অন্য যে কোনো দলের যারা এই ছাত্র রাজনীতি করে তারা কিন্তু সবসময় এইখানে চাঁদাবাজি, এইখানে এইটা দখল, এইখানে ওই দখল, এখানে ওরে মাইরা ফেলাও, এখানে ওরে কাইটা ফেলাও, কেমনে মাল কামানো যাবে সেই দিকে থাকো, এইগুলো নিয়ে ব্যস্ত থাকতো। ঠিক ওই সময় শিবির কি করতো? ছাত্র রাজনীতি করতো, তলে তলে চুপচাপ বসে থাকতো। সংগঠনকে বড় করবার জন্য, মানে সংগঠনকে বিস্তার করবার জন্য তারা তাদের কাজ নিচে করে গেছে। তারা কিন্তু কখনোই, আপনারা যদি যেভাবেই বলেন, আপনারা যদি অতীতের দিকে তাকান তাহলে দেখবেন তারা কিন্তু কখনোই কোনো রকম
এই দখল বা টেম্পো দখল বলেন, তারপরে মারামারি বলেন, কাটাকাটি বলেন, হানাহানি বলেন, খুন খারাপি বলেন, এগুলোর মধ্যে ছিল না। এরা রাজনীতি এবং রাজনীতি এর বাইরে কিন্তু এরা কখনো কাজ করতো। এর একটা রেজাল্ট তো আছেই। ছাত্র শিবিরকে অনেকেই হয়তো ভাবতেছেন যে এইবার ডাকসুর যে নির্বাচন, এতে প্রেসিডেন্ট হবে সাদিক কাইয়ুম। অনেকেই ভাবতেছেন, না হইতে পারে ভাই, ইলেকশন সম্পর্কে কথা বলে লাভ নেই। ইলেকশন এমন একটা প্রক্রিয়া যেটা সম্পাদিত হইবার আগে আপনি কোনো কিছুই বলতে পারবেন না। আমি একটা গল্প বলি। আমি একবার বাংলাদেশ ফিল্ম প্রডিউসার্স অ্যাসোসিয়েশন যে আছে আমাদের সিনেমার, ওখানে ইলেকশনে দাঁড়াইছিলাম এবং বিপুল ভোটে পাশ করছিলাম। তো পরবর্তী বছর যখন ইলেকশন হলো 2 বছর পরে আমার আবার জোর করে দাঁড়া করাই দিল। আমি ভাই এই সমস্ত ইলেকশন খুব একটা করতে চাইতাম না, কারণ আমি কাজ দিয়ে ব্যস্ত ছিলাম। আমি একটার পর একটা সিনেমা বানাইছি, ওইখানেই ব্যস্ত থাকতাম। তো এনিওয়ে জোর করে দাঁড়া করা দিল। কিন্তু তখন আমি একটা ছবি শুটিংয়ে দিনাজপুরে আসি, ইলেকশনের আগের মুহূর্তে। সেই দিনাজপুর থেকে ও স্বপ্নপুরীতে শুটিং করতেছিলাম ছবিটার। ওইখান থেকে SMS এর মাধ্যমে, টেলিফোনের মাধ্যমে ভোটারদের সাথে যোগাযোগ করতাম। যাক, ইলেকশন শুরু হলো, ইলেকশনের দিন আসলাম। 2 দিনে আগেই আসছি, যতটুকু পারছি যোগাযোগ করছি। মানে প্রথমবার যেরকম ভাবে যোগাযোগ করছিলাম সেইভাবে পারি নাই, কম হয়েছে অনেক, যেহেতু শুটিং গেছিলাম আমি তেমন ভাবে যোগাযোগ করতে পারি নাই। তারপরে কি করলাম, তারপর ঢাকায় আইসা বিভিন্ন লোকের সাথে যোগাযোগ করলাম। ইলেকশনের দিন তো গেলাম, আমাদের কাকরাইলে যে প্রডিউসার্স অ্যাসোসিয়েশনের অফিস আছে, ওইখানে ইলেকশন। লিফটের 4 তলা না 3 তলায় ছিল, মনে নেই। তো ওখানে যে দাঁড়াইছি ইলেকশনের দিন, তো লিফট দিয়ে যখন উঠে ভোটাররা তাদের হাতের মধ্যে চাইপা ধরি, ভাই একটা ভোট দিয়েন ভাই, ভুলেন না ভাই, আমি তো আসি আপনাদের সাথে। তা যাওয়ার সময় না, যখন হ্যান্ডশেক করতাম, আমার হাতের মধ্যে টিপ দিত, মানে একটা করে টিপ দিত। তা আমি অনেকগুলো টিপ করলাম। প্রায় আমাদের 350 মতো ভোটার ছিল, প্রায় 200 মানুষই আমি যখন ভোট চাইছি আমার আঙ্গুলের মধ্যে আবার মানে হাতের মধ্যে টিপ চাপ দিছে, মানে এরকম করে চাপ দিছে, মানে এই মিয়া দিব মিয়া, টেনশন করো না, ভাবটা এরকম। তো মোটামুটি ভাবলাম যে বহুত লোকই আমার বলছে যে ভোট দিবে, মানে ঢুকতে যাওয়ার সময়। তারপর ইলেকশনে যখন রেজাল্ট এলো তখন দেখলাম আমি ফেল করছি। মানে ওই যে টিপ দিছিল না, এটা ভুয়া। মানে আমার খুশি করলো আর কি, মুখের মধ্যে তো বলতে পারে না যে না তোমার ভোট দিব না। আমি যখন হ্যান্ডশেক করতাম, চাপ দিয়ে বুঝলো আরে আমি আছি, তোমারই ভোট দিব, ঘন্টা দিছে, পেড করছি। এইটা হলো ইলেকশন। তো এইবার যে ইলেকশন ডাকসুর হবে, কারা পাশ করবে? অনেকেই বলতেছেন শিবিরের পজিশন ভালো। আমি আগেই বলছি শিবিরের পজিশন কেন ভালো হবে না, যদিও অনেক দুর্মুখরা বলতেছে যে এই ইসলামী দলগুলাকে ঢাকা ইউনিভার্সিটি জায়গা দেওয়া যাবে না। ঠিক আছে, দেখা যাক, জায়গা না দেন ফেল করবে। কিন্তু সাদিক কাইয়ুমের মতো একটা ক্যান্ডিডেট আপনি কি বাই করতে পারবেন? আমি তো বললাম ছাত্র দল এখন পর্যন্ত তাদেরকে সভাপতি হবে সেটা ডিসিশন নিতে পারে না, অপেক্ষা করতেছে লন্ডন বার্তার জন্য। যিনি আসবেন সভাপতি পদে কম্পিট করার জন্য, তিনি কি এমন কোনো পরিচিত মুখ ঢাকা ইউনিভার্সিটিতে, সেটাও আমাদের ভাবতে হবে। এখন এই ইউনিভার্সিটিতে একটা কিন্তু সবচেয়ে বড় ব্যাপার, সেটা হলো দলের চেয়ে মানুষ বড় দেখে এরা, যে কোন ছেলেটাকে ভোট দিলে ইউনিভার্সিটির সর্বাঙ্গীন মঙ্গল সাধিত হবে। এইখানেই সবচেয়ে বড় জয় হয়তোবা শিবিরের। সাদিক কাইয়ুমরা ঢাকা ইউনিভার্সিটিতে যতদিন ছিল, ইভেন কি এই যে আন্দোলন যেটা হয়েছে, এই আন্দোলনে ওদের যে ভূমিকা ছিল, এটা তো অস্বীকার করার কোনো উপায় নাই। কারণ ইউনিভার্সিটির শিক্ষিত ছেলেরা একটা জিনিস বোঝে, যে মানুষটাকে ভোট দেব সে কতটুক স্বার্থপর, সে কতটুক চাঁদাবাজ, সে কতটুক মানে ধান্দাবাজ, সে কি মাল কামাইবার জন্য এখানে আসবে, নাকি সে সত্যি সত্যি ছাত্রদের সুবিধা অসুবিধা দেখবে। এর জন্যই অনেকে আশা করতেছে শিবির একটা ভালো পজিশনে আসবে। এবং এইখান থেকে এই যে শিবির যদি 2-4 জন 5 জন আসতে পারে একটা পজিশনে, যেমন সাদিক কাইয়ুম সহ বা ফরহাদ সহ, এরা যদি আসতে পারে, এরা কিন্তু একসময় সংসদেও যাবে। এই প্রমাণ তো আমরা দেখছি অতীতেও। বাংলাদেশের যত বড় বড় আপনার লিডাররা আছেন, বিএনপি বলেন বা আওয়ামী লীগ বলেন বা যে দলেরই বলেন, এই বড় বড় লিডাররা কিন্তু একসময় ছাত্র রাজনীতি করতো। এই ঢাকা ইউনিভার্সিটি ভিপি যারা ছিল বা জিএস যারা ছিল, তারাই কিন্তু এখন দেশীয় রাজনীতিতে প্রভাব বিস্তার করতেছে। সুতরাং এইবার যদি এই শিবির যদি ভালো রেজাল্ট করতে পারে, শিবিরের কয়েকজন বড় বড় নেতা যদি
পাশ করে আসতে পারে, এরাই কিন্তু সামনে জাতীয় নির্বাচনে যাবে, এরাই সংসদে যাবে, এরা যে দেশ গড়ার কাজে যাবে। শিবিরকে বারে বারে প্রশংসা করি একটি মাত্র কারণ, যে ভাই এরা এখন পর্যন্ত এমন কোনো ঘটনা আমরা দেখি নাই বা শুনি নাই যে শিবিরের পোলাপান ওইখানে যে চাঁদাবাজি করছে, টেম্পু দখল করছে, ওইখানে যে এরা মারছে, ওরে খুন করছে, ওরে রেপ করছে, অমুকের বউরে তুলে নিয়ে আসে, অমুকের মেয়েরে তুলে নিয়ে আসে বিয়ে করার জন্য, শুনি নাই। আপনারা কেউ শুনছেন কিনা? শুনলে আমার জানেন। দুই একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটতে পারে, দুই একটা বিচ্ছিন্ন ঘটনা কোনো ঘটনা না। দুই একটা বিচ্ছিন্ন ঘটনা দিয়া আপনারা কোনো একটা দলকে এভাবে ছোট করতে পারেন না। আপনারা এমন করে প্রমাণ দিতে হবে যারা স্পন্টেনিয়াসলি চাঁদাবাজি করতেছে, স্পন্টেনিয়াসলি খুন খারাপি করতেছে, বা স্পন্টেনিয়াসলি বিভিন্ন রকম অপকর্ম করতেছে। ছাত্রলীগের অপকর্মের কথা বললে তো ভাই শেষ করা যাবে না। যদিও ছাত্রলীগ এখন নাই, ছাত্রলীগ ব্যান্ড, এবং ঢাকা ইউনিভার্সিটিতে ছাত্রলীগের কেউ দাঁড়াচ্ছেও না। এখন দেখা যাক সামনে কোন দিন আসে। যদি শিবির বিপুল ভোটে পাশ করে যায়, কেউ আশ্চর্যান্বিত হয়েন না, কারণ শিবির যদি পাশ করে তার নিজের কর্মের জন্যই পাশ করবে, তার নিজের যে সমস্ত কর্মাদি এতদিন করছেন তার জন্যই পাশ করবে। আর যদি ফেল করে তাহলে ধৈর্য নিতে হবে। বাংলাদেশে একটা গ্রুপ চায় না যে কোনো ধর্মভিত্তিক রাজনীতি বাংলাদেশে মাথাচাড়া দিয়ে উঠুক। এই দলের সংখ্যাও কম না, কিন্তু এদেরকে কি দমায় রাখতে পারবেন? আমার তো মনে হয় না। আপনারা অনেকেই অনেকভাবে চেষ্টা করতেছেন, অনেকেই বলতেছেন বাংলাদেশের ধর্মভিত্তিক রাজনীতি জাতীয় রাজনীতিতেও হতে দেওয়া যাবে না। আপনারা কি পারবেন ইসলামী আন্দোলনের চর বিনয়ের পিসাবরে চুপ করে রাখতে? আপনারা কি পারবেন হেফাজতে আন্দোলনের মামুনুল হক সাহেবকে চুপ করে রাখতে? আপনারা কি পারবেন জামায়াতের ডক্টর মোহাম্মদ শফিকুর রহমানকে চুপ করে রাখতে? পারবেন না। এরা যে একটা বিরাট শক্তি হচ্ছে তার প্রমাণ জাতীয় সংসদের নির্বাচনেও আপনারা দেখতে পারবেন। তাদেরই অঙ্গ সংগঠনের শিবির, এরা যদি এখানে ভালো রেজাল্ট করতে পারে তাহলে কিন্তু বার্তা দিয়ে গেল যে এই শক্তিটা বাংলাদেশে পরবর্তীতে হুমকি হয়ে দাঁড়াবে সবার জন্য, রাজনীতিতে অন্তত। কাউকে আন্ডারএস্টিমেট করেন না, কারণ কাউকে ওই ট্যাগ লাগায়েন না যে ইসলাম ইসলাম ইসলামী ধর্ম করে, দাড়ি টুপি পরে, এরা দেশদ্রোহী, এরা অমুক, এরা তমুক, এরা সন্ত্রাসবাদ, এরা উগ্রবাদ। এগুলো বাদ দেন, বাদ দিয়া সুশীল সমাজ গঠন করেন। রাজনীতি, ধর্মভিত্তিক রাজনীতি পৃথিবীর সব দেশে আছে, আমাদের এই দেশেও খ্রিস্টান ডেমোক্রেট নামে পার্টি আছে। এখানে সবাই খ্রিস্টান না, তারা তাদের অধিকার আদায় করে। এরা যদি এই যে ইসলাম ভিত্তিক দলগুলো যদি তারা তাদের দলকে স্টাবলিশ করতে পারে, তাদের ধর্মকে স্টাবলিশ করতে পারে, আপনার গ্রহণ করার না গ্রহণ করার দায়িত্ব তো আপনার নিজের কাছে। আপনি বিবেচনা করবেন আপনি এই দলকে ভালোবাসেন, এই দলকে ভোট দেবেন না এই দলকে আপনি ভোট দেবেন না, টোটালি আপনার কাছে। এনিওয়ে, অনেক লম্বা হয়ে গেল ভিডিওটা, আমরা অপেক্ষায় রইলাম, আর বেশি দিন নাই। ডাকসু নির্বাচনের পর বাংলাদেশের জাতীয় নির্বাচন কোন দিকে যাবে তার একটা ইঙ্গিত আমরা দেখতে পাবো। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। আল্লাহ হাফেজ।